হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আমাকে আগের দিন একজন বলেছিল যে ম্যাম, নিউক্লিয়ার আইসোমার, আইসোডায়াফার, আইসোস্টার এবং অর্থায়ু এই সম্পর্কে যদি একটু এক্সপ্লেন করা যায়, তো সেটাই আজকে আমি একটু করছি। ওকে, তাহলে প্রথমে অর্থায়ু, এই নিউক্লিয়ার আইসোমার বোঝার আগে অর্থায়ু সম্পর্কে একটু বুঝতে হবে, ঠিক আছে? তাহলে অর্ধায়ু জিনিসটা কি, তোমাদেরকে আমি তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি সম্পর্কে বলেছিলাম। রেডিও অ্যাক্টিভিটি জিনিসটা কি না, কোনো একটা মলিকিউল, এটা যখন আমি নিউক্লিয়ার আইসোমার মানে রেডিও অ্যাক্টিভিটি যখন পড়াবো তখন খুব ভালোভাবে বুঝতে পারবে। আপাতত একটু এটা বোঝার জন্য জেনে রাখো। মনে করো এটা একটা কোনো একটা অ্যাটম বা কোনো একটা পদার্থ যেটা তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় মানে রেডিও অ্যাক্টিভ, মানে কি, মানে এ অনবরত আলফা কিংবা বিটা কিংবা গামা এই সমস্ত রেকে ইমিট করছে, ঠিক আছে? তার মানে তার নিউক্লিয়াসটা ক্রমাগত ভাঙছে, ঠিক আছে? নিউক্লিয়াস ক্রমাগত ভাঙছে। এবার নিউক্লিয়াসের মধ্যে কি আছে, প্রোটন আর নিউট্রন আছে, তার মানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু তার চেঞ্জ হচ্ছে, মানে এই মৌলটা অন্য একটা মৌলে রূপান্তরিত হবে। ওকে, তাহলে এটা কতক্ষণ পর্যন্ত ভাঙবে বা কতক্ষণ পর্যন্ত এই আলফা বিটা গামা এই সমস্ত রেগুলোকে সে ইমিট করতে থাকবে না, যতক্ষণ না পর্যন্ত সে অতেজস্ক্রিয় কোনো একটা পরমাণুতে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে? মনে করো এই পরমাণুটা সে ক্রমাগত আলফা বিটা গামা এই সমস্ত রে ডিকে করছে, ওকে, মানে নির্গত করছে। তাহলে কোথা থেকে নির্গত করছে না, নিউক্লিয়াস থেকে। এবার নিউক্লিয়াসের মধ্যে এগুলো মনে করো ইলেকট্রনিক স্ফিয়ারটা, এখানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আছে, নিউট্রন আছে। ওকে, তাহলে প্রোটন আর নিউট্রন এদের সংখ্যাটার পরিবর্তন হয়, ঠিক আছে? মানে প্রোটনটা ক্রমাগত হয় নিউট্রনে কিংবা নিউট্রনটা প্রোটনে, এরকম ভাবে চেঞ্জ হয়। বা প্রোটন নিউট্রন, এক কথায় সহজ কথায় মনে রাখো, প্রোটন আর নিউট্রন এদের ডিকে হয়, এরা ভাঙতে থাকে। ভাঙতে ভাঙতে আলফা বিটা গামা এই সমস্ত রেগুলো নির্গত হতে থাকে। ওকে, তাহলে এটা কতক্ষণ পর্যন্ত ভাঙবে না, যতক্ষণ না পর্যন্ত একটা অতেজস্ক্রিয় পরমাণুতে সেটা রূপান্তরিত হবে ততক্ষণ অবধি ভাঙবে। এবার ভাঙতে 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 একদিন তো অতেজস্ক্রিয় পদার্থে রূপান্তরিত হয়ে যাবে, ঠিক আছে? মনে করো তুমি 1 গ্রাম কোনো একটা পদার্থ নিয়েছো, সাপোজ 1 গ্রাম কোনো একটা পদার্থ নিয়েছো, ঠিক আছে? এবার সেটা ভেঙে কোনো একদিন শেষ হয়ে যাবে, মানে পুরো 1 গ্রাম পদার্থটা ভেঙে একদম অতেজস্ক্রিয় কোনো একটা পরমাণুতে কোনো একদিন রূপান্তরিত হয়ে গেল। কিন্তু সেটা ভাঙতে ভাঙতে কোনো একদিন তো হাফ গ্রামেও পরিণত হবে। তুমি যত গ্রাম নেবে সেখান থেকে হাফ গ্রাম মানে তার অর্ধেক হতে যে সময়টা লাগবে সেটাকেই বলা হচ্ছে অর্ধায়ু। বোঝা গেছে? মনে করো তুমি যদি 1 কেজি নাও, ঠিক আছে, তাহলে সেটা 1 কেজি থেকে মানে হাফ কেজি মানে কত, 500 গ্রাম, 500 গ্রামে রূপান্তরিত হতে যতটা টাইম লাগবে সেটাই হচ্ছে তার অর্ধায়ু। ওকে, তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে দেখা যায় যে অর্ধায়ুটা তুমি কত পরিমাণ নিচ্ছ তার উপর ডিপেন্ড করছে না, ঠিক আছে? ডিপেন্ড করে কিসের ওপর না, সেই টাইমটার ওপর। মানে কোনো একটা পদার্থ 1 গ্রাম থেকে 0.5 গ্রাম হতে যতটা টাইম লাগে 1 কেজি থেকে হাফ কেজি হতে কিন্তু ততটাই টাইম লাগে। কথাটা বোঝাতে পারলাম? এবার আরো মজার ব্যাপার হচ্ছে, এই হাফ কেজি থেকে মনে করো 0.25 গ্রাম, হাফ গ্রাম থেকে 0.25 গ্রাম, এটা হতে কিন্তু ওই একই টাইম লাগবে। মানে মনে করো 1 গ্রাম থেকে 0.5 গ্রাম হতে টাইম লাগে তোমার সাপোজ 3 মিনিট, ঠিক আছে? তাহলে 1 গ্রাম টু 0.5 গ্রাম হতে টাইম লাগছে 3 মিনিট। তার মানে 0.5 গ্রাম থেকে 0.25 গ্রাম হতেও টাইম লাগবে ওই 3 মিনিট, ঠিক আছে? এখান থেকেও 0.125, তাই তো, এটার অর্ধেকটাই, এটাও হতে টাইম লাগবে 3 মিনিট। মানে তোমার পরিমাণের উপর কিন্তু ডিপেন্ড করছে না। তোমার হয়তো ইনিশিয়ালি মনে হতেও পারে যে আচ্ছা 1 গ্রাম নিয়েছি তাহলে তা ভাঙতে যতটা টাইম লাগবে নিশ্চয়ই 1 কেজি ভাঙতে অনেক বেশি সময় লাগবে, তা কিন্তু নয়। কোনো একটা পার্টিকুলার অ্যাটমের ক্ষেত্রে, তেজস্ক্রিয় মৌলের ক্ষেত্রে, মানে তেজস্ক্রিয় মৌলটা যদি ফিক্সড থাকে, মানে মনে করো এটা যদি সাপোজ এক্স নিয়ে যদি আমি কথা বলছি, তাহলে এক্স এর 1 গ্রাম থেকে 0.5 গ্রাম হতে যা টাইম লাগবে 1 কেজি থেকে হাফ কেজি হতেও তাই টাইম লাগবে। হাফ কেজি থেকে 250 গ্রাম হতেও ততটাই টাইম লাগবে, 250 গ্রাম থেকে 125 গ্রাম হতেও ততটাই টাইম লাগবে, এটার থেকে তার হাফ হতেও সেম টাইম লাগবে। তাহলে আমরা কি বলতে পারি না, ইনিশিয়ালি যতটা মৌল নেওয়া হবে সেখান থেকে সেই পরিমাণটার অর্ধেক হতে যতটা টাইম লাগবে সেটা হচ্ছে তার অর্ধায়ু বা হাফ লাইফ। ওকে, ক্লিয়ার? তাহলে এখানে নিউক্লিয়ার আইসোমার জিনিসটা কি? নিউক্লিয়ার আইসোমার কি না, কোনো একটা নিউক্লিয়াস, মনে করো এটা একটা নিউক্লিয়াস, ওকে, এটা একটা কোনো একটা পদার্থ,
এবার একে যখন আমি বাইরে থেকে কোনো একটা পার্টিকেল দ্বারা বা কোনো রে দ্বারা, সাপোজ গামা রে দিয়ে আমি এটাকে হিট করছি, ওকে, গামা রে দিয়ে হিট করছি, ওকে, তাহলে এই মৌলটা প্রথমে এক্সাইটেড হয়ে যায় বা মেটাস্টেবল স্টেটে চলে যায়। এই এক্সাইটেড অবস্থাটাকে বলা হয় মেটাস্টেবল স্টেট। মানে সাপোজ মনে করো কোবাল্ট, ঠিক আছে, কোবাল্ট এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 27 আর এর মাস নাম্বার এটার ক্ষেত্রে হচ্ছে 58, ওকে। এটাকে যখন তুমি গামা রে দিয়ে আঘাত করবে, মানে কোবাল্টের নিউক্লিয়াসকে যখন তুমি গামা রে দিয়ে হিট করবে, তখন কোবাল্টটা ইনিশিয়ালি এক্সাইটেড হয়ে গিয়ে একটা মেটাস্টেবল স্টেটে চলে যায়, মানে এর থেকে এর এনার্জিটা কিছুটা বেশি, ক্লিয়ার? অথচ দেখো এর প্রোটন নাম্বার কত? নাম্বার অফ প্রোটন হচ্ছে 27, নাম্বার অফ ইলেকট্রন অলসো 27, তাই না? নিউট্রন কত আছে না 58 মাইনাস 27, নিউট্রন ইজ ইকুয়াল টু 58 মাইনাস 27। এখানেও কি হচ্ছে? নাম্বার অফ প্রোটন হচ্ছে 27, ইলেকট্রন অলসো 27 and neutron is equal to 58 minus 27। এই যে 58 m লিখেছি, এই m কথাটার মানে হচ্ছে ওটা এর তুলনায় বেশি এনার্জি সম্পন্ন, ক্লিয়ার? তাহলে যে সমস্ত আইসোমার তাদের অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার দুটোই সমান, দুটোই তেজস্ক্রিয় পদার্থ, এটাও তেজস্ক্রিয় পদার্থ এবং এটাও তেজস্ক্রিয় পদার্থ, ওকে, কিন্তু দুজনকার মধ্যে পার্থক্যটা কি না দুজনকার তেজস্ক্রিয়তার পার্থক্য আছে। এ যা তেজস্ক্রিয়তা দেখাবে এর তেজস্ক্রিয়তা কিন্তু সমান হবে না। কথাটার মানে হচ্ছে কোবাল্ট যখন এরকম গামারে হিট করার আগে কোবাল্টার নিউক্লিয়াসের প্রোটন আর নিউট্রনের মধ্যে যে বাইন্ডিংটা ছিল, গামারে যখনই আমি হিট করিয়ে দিলাম, সাপোজ, তখন কোবাল্টের প্রোটন আর নিউট্রনের একটা যে বাইন্ডিং প্রপার্টি সেটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে? তার মানে সেটা উচ্চ শক্তি সম্পন্ন হয়ে গেল, মানে একটু এনার্জি বেশি পেয়ে গেছে, ও তাড়াতাড়ি ডিকে করবে, ক্লিয়ার? তাহলে দুটোই তেজস্ক্রিয় পদার্থ, দুটোরই অ্যাটমিক নাম্বার সেম, দুটোরই মাস নাম্বার সেম, কিন্তু পার্থক্যটা কোথায় আছে? পার্থক্যটা হচ্ছে নিউক্লিয়াসের প্রোটন আর নিউট্রনের বাইন্ডিং এর মধ্যে, ঠিক আছে? তাহলে তাদের এই বাইন্ডিং প্রপার্টিটা যখনই আলাদা হচ্ছে তখন এর ভাঙার প্রবণতা আর এর ভাঙার প্রবণতা দুটোর পার্থক্য হয়ে যাচ্ছে, ক্লিয়ার? এই দুটোর পার্থক্যর ফলে এদের মধ্যে যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে তার ফলে এদেরকে আমরা আইসোমার বলছি। এবং কি আইসোমার বলছি? নিউক্লিয়ার আইসোমার, ওকে। তার মানে কি? মানে মনে করে এটা তো উচ্চ শক্তি সম্পন্ন স্তরে যায়নি, এটা গামা রে ভাঙার ফলে এটা হয়েছে, মানে একে আমি গামা রে দিয়ে হিট করেছি তার ফলে এখান থেকে এটা তৈরি হয়েছে, ওকে। গামা রে এটাকে হিট করা হয়েছে তার ফলে এখান থেকে এটা তৈরি হয়েছে, মানে মেটাস্টেবল স্টেটে এ গেছে, মেটাস্টেবল স্টেটে কি গেছে না এ এসছে, এই কোবাল্টটা এসছে, ঠিক আছে? তাহলে এর ভাঙার প্রবণতাটা বেশি হবে, মানে এর অর্ধায়ুটা কি হয়ে যাবে? কম হয়ে যাবে। যে যত তাড়াতাড়ি ভাঙবে তার মানে তার অর্ধেক হতে কম সময় লাগবে, তার মানে অর্ধায়ুটা কম হয়ে যাবে, ক্লিয়ার? দেখা যায় যে এটার অর্ধায়ু হচ্ছে গিয়ে প্রায় 9 মিনিট আর এর অর্ধায়ু হচ্ছে গিয়ে 71 দিন, 9 ঘন্টা, মিনিট নয় সরি 9 ঘন্টা, আর এর হচ্ছে 71 দিন। কথাটা বোঝা গেছে? মানে কোবাল্টকে যখনই আমি গামারে দিয়ে হিট করে তার মেটাস্টেবল স্টেটে নিয়ে চলে গেলাম, তার ডিকে করার প্রবণতাটা অনেক বেড়ে গেল, মানে তার অর্ধায়ুটা হাফ লাইফ মানে কি বললাম? যে পরিমাণ তুমি নেবে তার অর্ধেক হতে যে টাইমটা লাগবে, সেই পরিমাণটার অর্ধেক হতে যে টাইমটা লাগবে সেটা হচ্ছে তার হাফ লাইফ, ক্লিয়ার? তাহলে মনে করো 1 গ্রাম, এটা 1 গ্রাম নিয়েছো, 1 গ্রামকে গামারে দিয়ে হিট করলে, ঠিক আছে, মনে করো 1 গ্রাম পুরোটাই মেটাস্টেবল স্টেটে চলে এলো। তাহলে তুমি যদি কোনো একটা আলাদা করে 1 গ্রাম কোবাল্ট নাও, তাহলে তাকে দেখবে তার হাফ গ্রাম হতে টাইম লাগছে 71 দিন, এবং মেটাস্টেবল স্টেটে মানে গামা রে দিয়ে আঘাত করার ফলে যে মেটাস্টেবল স্টেটটা আমি পেলাম তার অর্ধেক হয়ে যাচ্ছে মাত্র 9 ঘন্টার মধ্যেই, ক্লিয়ার হয়েছে? তাহলে এই দুটোকে আমরা পরস্পরের কি বলছি? নিউক্লিয়ার আইসোমার, ক্লিয়ার? তাহলে নিউক্লিয়ার আইসোমারের সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? মানে যে সমস্ত আইসোমার নিউক্লিয়ার, মানে আমাদের রেডিও অ্যাক্টিভ এলিমেন্ট, যে সমস্ত রেডিও অ্যাক্টিভ আইসোমারগুলো তাদের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা সবই একই,
কিন্তু পার্থক্যটা কোথায় আছে? পার্থক্যটা হচ্ছে তেজস্ক্রিয়তার স্টেবিলিটিতে পার্থক্য। ঠিক আছে, তাদেরকে বলা হয় নিউক্লিয়ার আইসোমার। এবার আমি আসছি আইসোডায়াফার। আইসোডায়াফার জিনিসটা কি? সাপোজ ইউরেনিয়াম 92-238, এই অ্যাটমটাকে আমি নিলাম, এবং থোরিয়াম 90-34। এখানে ইউরেনিয়াম আর এটা হচ্ছে থোরিয়াম। ইউরেনিয়ামের অ্যাটমিক নাম্বার 92, মাস নাম্বার হচ্ছে 238। তাহলে বলো তো ইউরেনিয়ামের নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ নিউট্রন কত? নিজেরা বের করো। এখানে থোরিয়ামেরও নাম্বার অফ প্রোটন আর নাম্বার অফ নিউট্রন কত হচ্ছে? নিজেরা বের করে লেখো, ফার্স্টে লেখো। এখানে ইউরেনিয়ামের প্রোটন হচ্ছে 92 আর নিউট্রন হচ্ছে 238 মাইনাস 92, তাই না? তার মানে কত হচ্ছে দেখো, আর এখানে হচ্ছে 90 আর 234 মাইনাস 90 কত হচ্ছে দেখো, এটা কত হচ্ছে? 146, আর এটা হচ্ছে 144। নিশ্চয় ক্লিয়ার? তাহলে এখানে নাম্বার অফ প্রোটন 92 আর নিউট্রন হচ্ছে 146, আর এখানে কত নাম্বার অফ প্রোটন? 90 আর নিউট্রন হচ্ছে 144। এবার দেখো তো এখানে নিউট্রন আর প্রোটন এই সংখ্যার ডিফারেন্স কত আছে? মানে নিউট্রন মাইনাস প্রোটন ইজ ইকুয়াল টু কত হবে? 146 মাইনাস 92 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 54, তাই না? 54। আর এখানে কত হচ্ছে? নিউট্রন মাইনাস প্রোটন, নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, বড়টা মাইনাস ছোটটা, সমান কত হবে? 144 মাইনাস 90 ইজ ইকুয়াল টু দেখো তো 54 হচ্ছে কিনা? সেম হচ্ছে, তাই না? তাহলে যে সমস্ত অ্যাটমের, যে সমস্ত পরমাণুদের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার পার্থক্যটা সমান, এর দেখো অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার কারোর কিন্তু সমান নয়। এর অ্যাটমিক নাম্বার যা, এটা কিন্তু সেটা নয়, মাস নাম্বারও সমান নয়। সমান কি কি নয়? সমান প্রোটন সংখ্যাও নয়, তার মানে ইলেকট্রন সংখ্যাও নয়, নিউট্রন সংখ্যাও নয়। সমান কোথায় না? সমান হচ্ছে প্রোটন আর নিউট্রন সংখ্যার পার্থক্যতে। নিউট্রন সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা যখন করছি তখন দেখা যাচ্ছে দুটো সংখ্যার পার্থক্য কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। তখন তাদেরকে আমি পরস্পরের কি বলবো? আইসোডায়াফার। তাহলে যে সমস্ত আইসোমারের নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যার পার্থক্য সমান হবে তাদেরই আমরা বলবো নিউক্লিয়ার আইসোডায়াফার। আইসোডায়াফার। ক্লিয়ার? ধরো আমি বলছি CO2 আর N2O। ওকে, কি কি বললাম না? CO2 আর N2O। এখানে CO2 তে কি কি পরমাণু আছে না? C আছে আর দুটো অক্সিজেন আছে, তাই তো? আর এখানে N2O তে নাইট্রোজেনের অ্যাটম আছে, কটা আছে না? দুটো আছে। আর অক্সিজেনের কটা অ্যাটম আছে না? একটা আছে, তাই তো? CO2 আর N2O। তাহলে এখানে কার্বনের টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত? আমরা জানি অ্যাটমিক নাম্বার কার্বনের 6, অক্সিজেনের 8, অক্সিজেনের 8। তার মানে কার্বনের 6টা ইলেকট্রন থাকবে, অক্সিজেনের 8টা, দুটো অক্সিজেনের 8 দুগুণে 16টা। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত হচ্ছে দেখো তো? টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 22। আর এখানে কত হচ্ছে? নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 7 and 8, 7 দুগুণে 14 আর 8 22। টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত? টোটাল ইলেকট্রন 22, তাই না? এখানে এই যে ধরো যৌগটা তৈরি করার জন্য কটা অ্যাটম প্রয়োজন হয়েছে? অ্যাটম প্রয়োজন হয়েছে 3টে। আর এখানেও দেখো 3টে অ্যাটম প্রয়োজন হয়েছে। তাহলে শর্তটা হচ্ছে সমান সংখ্যক পরমাণু বিশিষ্ট, মানে পরমাণুর সংখ্যাটা সমান হতে হবে এবং তাদের মধ্যে উপস্থিত মোট ইলেকট্রনের সংখ্যাটাও সমান হতে হবে। যদি সমান সংখ্যক পরমাণু থাকে, অর্থাৎ এখানে দেখো পরমাণুর সংখ্যা 3, এখানেও পরমাণুর সংখ্যা 3 এবং এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন সংখ্যা দুটো সমান, যদি এরকম হয় তাহলে তাদের আমরা পরস্পরের কি বলবো? আইসোস্টার। ওকে, তার মানে সমান পরমাণু বিশিষ্ট, সমান সংখ্যক পরমাণু বিশিষ্ট এবং সমান ইলেকট্রন বিশিষ্ট যে সমস্ত যৌগ থাকে তাদেরকেই পরস্পরের আমরা কি বলি? আইসোস্টার। ওকে, তাহলে আশা করি নিউক্লিয়ার আইসোমার, আইসোডায়াফার এন্ড আইসোস্টার নিয়ে আর কারোর কোনো প্রবলেম নেই।